শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরীর সেই বিশেষ মুহূর্ত যেখানে রাতের নিস্তব্ধতা ভেঙে বেরিয়ে আসে বাস্তবতার চেয়েও বেশি বাস্তব কিছু ঘটনা। মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত, আর আমাদের ফেসবুক পেজে রাত 11টা মানেই অশরীরীর সেই ভয়ের রাজ্যে প্রবেশের দ্বিতীয় দরজা। আজকের এপিসোড 30। আজ আমি আপনাদের শোনাবো দুটি এমন ঘটনা যেগুলোর প্রতিটি শব্দে শব্দে জমে আছে হাড়ে হাড়ে কাঁপুনি দেওয়া এক সত্যতা। প্রথম ঘটনাটি নিয়ে এসেছে নাটোরের এক মফস্বল শহরের একটি মাদ্রাসার নীরব আতঙ্ক, যেখানে জিনদের একটি গোত্র বাসা বেঁধে শিক্ষার্থীদের নিয়ে খেলা করছে। আর দ্বিতীয় ঘটনাটি দিনাজপুরের এক অভিশপ্ত কলমের রহস্য, যা লিখতে লিখতে একের পর এক মানুষের জীবন নিয়ে নিচ্ছে। এই দুটি ঘটনাই সম্প্রতি ঘটেছে। এখনও সেই স্থানগুলোতে শীতল হাওয়া বইছে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন, কারণ আজকের ঘটনাগুলোর প্রতিটি শব্দ আপনাকে টেনে নিয়ে যাবে এক ভিন্ন জগতে, যেখান থেকে ফিরে আসতে চাইবেন না আপনি। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার, তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন আমি অশরীরীর সাথে আছে, যদি আপনি আজকের আতঙ্কের যাত্রায় আমাদের সাথী হতে প্রস্তুত থাকেন। প্রথম ঘটনা, নাটোরের মাদ্রাসা 37, যেখানে ছাত্ররা নয় জিনেরা মুখস্থ করত কোরআন। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন নাজমুল হাসান। নাজমুল নাটোর শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরের সেই মফস্বল এলাকার বাসিন্দা, যার নাম তিনি অনুরোধ করেছিলেন উল্লেখ না করতে, কারণ স্থানীয়রা এখনও আতঙ্কে রয়েছে। অসংখ্য ধন্যবাদ নাজমুল ভাইকে তার অসীম সাহসের জন্য, এই ভয়ঙ্কর সত্য আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তিনি বলেছেন এই ঘটনা তার নিজের চোখে দেখা এবং কানে শোনা, এবং তিনি গত 3 মাস ধরে এই আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন। ঘটনাটি ঘটেছে মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা নামক একটি প্রাথমিক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে। মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে বহু বছর আগে একটি পুরনো দোতলা ভবনে, যার চারপাশে ঘন ইউক্যালিপটাসের বাগান এবং পেছনে একটি বিরাট পুকুর। স্থানীয়দের কাছে এটি ছিল জ্ঞানবাতির আলোকবর্তিকা, কিন্তু 2023 সালের শেষ দিক থেকে এটিতে একের পর এক অদ্ভুত ও ভয়াবহ ঘটনা ঘটতে শুরু করে, যা শেষ পর্যন্ত প্রকাশ করে দেয় যে মাদ্রাসাটির একটি কক্ষে মানুষেরা নয়, বরং অদৃশ্য একদল জিন বাস করছে, যারা প্রতিদিন একটি করে ছাত্রকে নির্বাচন করে নিচ্ছে। নাজমুলের আশায় এটা শুরু হয়েছিল অদ্ভুত কিছু আওয়াজ দিয়ে। মাদ্রাসার প্রথম তলার সর্বদক্ষিণের কক্ষটি ছিল মুহাদ্দিস সাহেবের থাকার ঘর। তিনি একজন বৃদ্ধ আলেম, যিনি গত বছর ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালের পর সেই কক্ষটি খালি পড়ে আছে, তালা ঝুলছে। কিন্তু রাত 10টার পর থেকে সেই কক্ষ থেকে নিয়মিত কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতে থাকে। প্রথম দিকে ভাবা হয়েছিল হয়তো কোনো ছাত্র সেখানে গোপনে পড়াশোনা করে, কিন্তু একদিন মুহতামিম সাহেব সিদ্ধান্ত নিলেন তদন্ত করবেন। তিনি রাত 11টার দিকে 2টি বড় ছাত্র নিয়ে সেই কক্ষের দরজার সামনে গেলেন। তালাটি পুরনো, মরিচা ধরা। দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকাতেই তিনি দেখতে পান ঘরটিতে কোনো আলো নেই, অন্ধকার, কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছিল সূরা ইয়াসিনের তেলাওয়াত। একাধিক কণ্ঠস্বর মিলে যেন একটি সম্পূর্ণ দল একসাথে পড়ছে, কিন্তু কণ্ঠগুলো ছিল অস্বাভাবিক রকমের তীক্ষ্ণ ও ধাতব, মানুষের গলার মতো নরম নয়। মুহতামিম সাহেব জোরে দরজায় কড়া নাড়লেন। তেলাওয়াত বন্ধ হয়ে গেল, নিস্তব্ধতা। তারপরই দরজার ভেতর থেকে এমন একটি হাসির আওয়াজ শোনা গেল, যেন কয়েকজন লোক একসাথে বিকটভাবে হাসছে। ছাত্ররা ভয়ে পিছিয়ে গেল। পরদিন সকালে দেখা গেল সেই কক্ষের তালাটি ভেঙে ফেলা হয়েছে, কিন্তু দরজা বন্ধ। ভেতরে ঢুকে দেখা গেল পুরো ঘরটি ধুলোয় ভর্তি, কোথাও কোনো পায়ের ছাপ নেই, কিন্তু ঘরের মাঝখানের মেঝেতে কোরআন শরীফের একটি পুরনো কপি খোলা ছিল সূরা ইয়াসিনে। এর কয়েকদিন পর থেকেই শুরু হয় ছাত্র নিখোঁজের পালা। প্রথম ঘটনাটি ঘটে 2023 সালের ডিসেম্বর মাসে। 10ম শ্রেণীর মেধাবী ছাত্র সাইফুল ইসলাম। সে মাদ্রাসার মধ্যে অন্য সব ছাত্রের চেয়ে বেশি নফল নামাজ ও তাহাজ্জুদ পড়ত। এক রাতে সে তাহাজ্জুদ পড়তে উঠে ফিরে আসে না। তার রুমমেট প্রথমে ভেবেছে সে বাথরুমে গেছে, কিন্তু সকাল হয়ে গেল, সাইফুল তার বিছানায় নেই। বিছানাটি অক্ষত, যেন কেউ সেখানে শুয়েই নি। তল্লাশি শুরু হয়। শেষ পর্যন্ত পাওয়া যায় মাদ্রাসার পেছনের পুকুর পাড়ে। তার জামা কাপড় ভিজে, শরীরে কাঁপুনি, কিন্তু সে সম্পূর্ণ স্মৃতিশূন্য। জিজ্ঞাসা করলে শুধু বলতে থাকে, ওরা আমাকে ডাকছিল, ওরা বলছিল তুমি আমাদের দলে আসো, আমরা তোমাকে বেশি জানাবো। সে সুস্থ হয়নি,
তার পরিবার তাকে বাড়ি নিয়ে যায় এবং এখনও সে কোনো কথা ঠিকমতো বলে না, শুধু একদিকে তাকিয়ে থাকে। এরপর ফেব্রুয়ারি 2024 এবার নিখোঁজ হয় 8ম শ্রেণীর ছাত্র রবিউল। সে রাতে ঘুম থেকে উঠে বলেছিল, কেউ আমার নাম ধরে ডাকছে। রুমমেটরা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে হঠাৎ খুব শক্তিশালী হয়ে ওঠে এবং দৌড়ে বেরিয়ে যায় করিডোরের দিকে। ছাত্ররা তাকে অনুসরণ করে, কিন্তু করিডোরের শেষ মোড়ে সে হঠাৎ যেন বাষ্পে মিলিয়ে যায়। সারা রাত ধরে খোঁজা হয়। পরদিন ভোরবেলা তাকে পাওয়া যায় সেই খালি কক্ষের সামনে, মুখ থুবড়ে পড়ে, জ্ঞানহীন। তার 2 চোখের মণি সম্পূর্ণ সাদা হয়ে গেছে, যেন 2টি সাদা মার্বেল বসানো। সে অন্ধ হয়ে গেছে, আর তার মুখ দিয়ে বেরোচ্ছিল একটি অদৃশ্য ব্যক্তির কণ্ঠস্বর, বারবার বলছিল, আমাদের জায়গা সংকুলন হচ্ছিল না, এখন ভালো হলো। মাদ্রাসার কর্তৃপক্ষ এবার সতর্ক হন। তারা স্থানীয় একজন বুজুর্গ ব্যক্তির শরণাপন্ন হন। সেই বুজুর্গ ব্যক্তি মাদ্রাসায় এসে ঘুরে দেখেন এবং একটি ভয়াবহ তথ্য দেন। তিনি বলেন, এই মাদ্রাসার নিচে, বিশেষ করে সেই দক্ষিণের কক্ষটির নিচে একটি পুরনো কবরস্থান ছিল, যা পরে সমতল করে মাদ্রাসা নির্মাণ করা হয়েছে। সেখানে শায়িত রয়েছে একদল জিন, যারা জীবিত অবস্থায় মানুষের মতোই ইসলাম ধর্ম অনুসরণ করত এবং কোরআন শিক্ষা দিত। তারা মারা গেছে, কিন্তু তাদের আত্মারা বা রূহ স্থান ত্যাগ করেনি, আর তারা এখন চায় নতুন শিক্ষার্থী। তারা প্রতিদিন মাদ্রাসার যে ছাত্রটি সবচেয়ে বেশি ইবাদত বন্দেগী করে বা যে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করে, তাকে তারা নির্বাচন করে। তারা তার সাথে অদৃশ্যভাবে যোগাযোগ করে, তাকে প্রলুব্ধ করে এবং শেষ পর্যন্ত তার দেহ টেম্পোরারিলি দখল করে নেয়, অথবা তাকে নিয়ে যায় তাদের অদৃশ্য বিশ্বে। সেখান থেকে ফেরত পাঠায় না, অথবা ফেরত পাঠালেও তার কিছু না কিছু ক্ষতি করে। রবিউলের চোখ নেওয়া হয়েছে কারণ সে তাদের তেলাওয়াত খারাপভাবে শুনেছিল, অর্থাৎ ভয়ে পালিয়েছিল। বুজুর্গ ব্যক্তি একটি বিশেষ আমল ও পাঠের মাধ্যমে সাময়িকভাবে শান্তি প্রতিষ্ঠা করলেন, কিন্তু তিনি সতর্ক করে দিলেন, এটি স্থায়ী সমাধান নয়, কারণ জিনদের সেই দল খুব শক্তিশালী এবং তারা এখানে তাদের মাদ্রাসা চালাতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বললেন, পুরো ভবনটি খুঁড়ে সেই কবরগুলো সঠিকভাবে সমাধিস্থ করতে হবে, নয়তো মাদ্রাসা সরিয়ে নিতে হবে। কিন্তু মাদ্রাসা সরানোর মতো অর্থ কারো ছিল না, তাই কিছুদিন শান্তি থাকল। মার্চ 2024-এ ঘটনা আরও ভয়ঙ্কর রূপ নেয়। এবার একসাথে 3 জন ছাত্র নিখোঁজ হয়। তারা ছিল বন্ধু। এক রাতে তারা সবাই একই স্বপ্ন দেখে। স্বপ্নে একজন দাড়িওয়ালা বৃদ্ধ তাদের ডাকেন সেই দক্ষিণের কক্ষে। বলছেন সেখানে একটি গুপ্ত পাণ্ডুলিপি আছে, যা পড়লে তারা সবাই হাফেজ হবে। তারা স্বপ্নের প্রভাবেই রাতে উঠে বের হয় এবং সত্যি সেই কক্ষের দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে যায়। পরদিন সকালে তাদের খুঁজে না পেয়ে পুরো এলাকা তল্লাশি করা হয়। 3 দিন পর তারা পাওয়া যায় মাদ্রাসা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে একটি ধান ক্ষেতের আইলে। 3 জনই অচেতন। তাদের অবস্থা ছিল ভয়াবহ। তাদের জিহ্বা কেটে ফেলা হয়েছে খুব সুচারুভাবে, যেন সার্জনের হাত। তাদের হাতে কালি ও কলম দিয়ে তাদের নিজ নিজ শরীরেই লেখা ছিল আরবি হরফে ছাত্র। তারা হাফেজ হয়ে গিয়েছিল, কিন্তু তাদের মুখ দিয়ে আর কোনো কথা বের হতো না, শুধু কোরআনের আয়াতই পারত তারা তিলাবত করতে। ডাক্তাররা বললেন, এটি কোনো মানসিক রোগ নয়, জিহ্বার শারীরিক অংশই নেই। তারা এখন ইনস্টিটিউটে। তাদের পরিবার পাগলের মতো হয়ে গেছে। এই ঘটনার পর মাদ্রাসার প্রায় অর্ধেক ছাত্র চলে যায়, কিন্তু যারা গরিব, যাদের যাওয়ার জায়গা নেই, তারা আটকে থাকে। এখনও সেই মাদ্রাসায় মাত্র 30 জন ছাত্র আছে এবং প্রতি রাতেই তারা জানালা দিয়ে দেখতে পায় খালি ঘরটিতে নীলচে আলো জ্বলে, আর সেই ঘরের ভিতর দিয়ে অস্পষ্ট লম্বা কিছু ছায়া ঘুরে বেড়ায়, যেন শিক্ষক শ্রেণীতে হেঁটে হেঁটে পড়াচ্ছেন। আর যে ছাত্ররাই সেখানে থাকে তারা বলে, রাত হলে তাদের কানে কেউ কোরআন শেখায়। তারা ঘুমের মধ্যেও আয়াতগুলো মুখস্থ করতে থাকে, আর সকালে উঠে দেখে তাদের সাদা জামায় আরবি হরফের রক্ত দিয়ে লেখা থাকে কোনো না কোনো আয়াত। নাজমুল, যিনি সেই এলাকার এক দোকানি, তিনি শেষবার যেদিন মাদ্রাসায় গিয়েছিলেন জিনিসপত্র দিতে, সেদিন এক ছাত্র তাকে একটি কথা বলেছিল যা তিনি আজও ভুলতে পারেননি। চাচা, আপনি কি আমাদের নতুন সঙ্গী হবে? ওরা বলছে একজন দোকানদারও দরকার। তিনি পালিয়ে এসেছেন। নাজমুলের শেষ কথাগুলো কাঁপছিল। এই ঘটনা 100 ভাগ সত্য। আপনি গিয়ে দেখে আসতে পারেন।
মাদ্রাসাটি এখনও চালু আছে, কিন্তু সেখানে কোনো শিশুর কোলাহল নেই, শুধু একটা গুমোট ভয় আর সব সময় কোরআন তিলাওয়াতের আওয়াজ। স্থানীয়রা রাত হলে ওদিকে যায় না। কে জানে পরের ছাত্রটি কখন নিখোঁজ হবে। এই জিনেরা আসলে কি চায়, ছাত্র না তারা চায় অনুগত চেলা, আর তারা পাচ্ছেও তাই। এটাই ছিল আজকের প্রথম ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। রাত 10টা মানেই অশরীরীর রাত। এখন চলুন দ্বিতীয় ঘটনায়, যেখানে একটি সাধারণ কলম নিয়েও হতে পারে ভয়ঙ্কর বিপদ। দ্বিতীয় ঘটনা, দিনাজপুরের কালো কলম, যা লিখত না, কেড়ে নিত। দ্বিতীয় ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ফারিয়া আহমেদ। ফারিয়া দিনাজপুর শহরের একজন কলেজ শিক্ষিকা। ঘটনাটি তার এক ছাত্র এবং তার পরিবারের সাথে সম্পর্কিত, যে পরিবারটি আজ নিশ্চিহ্ন হয়ে গেছে এক অভিশপ্ত কলমের কারণে। অসংখ্য ধন্যবাদ ফারিয়া ম্যাডামকে তার এই মর্মান্তিক ও অবিশ্বাস্য গল্পটি আমাদের সাথে শেয়ার করার জন্য। তিনি বলেছেন তিনি নিজে সব কিছু খুব কাছে থেকে দেখেছেন এবং প্রমাণও সংরক্ষণ করেছেন। ঘটনাটি শুরু হয় 2023 সালের অক্টোবরে দিনাজপুর শহরের একটি মধ্যবিত্ত পরিবারে। পরিবারের প্রধান রহমত আলী একজন অবসরপ্রাপ্ত সরকারি কেরানি। তার 18 বছরের ছোট ছেলে আরিফুল ইসলাম ছিল স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার ছাত্র। সে খুব মেধাবী এবং অঙ্কের প্রতি তার দুর্বলতা ছিল। সে তার পুরনো একটি পার্সোনাল ডায়েরি রাখত, যেখানে সে গাণিতিক সূত্র ও আইডিয়া লিখত। একদিন আরিফুল একটি বইয়ের দোকানে ঘুরতে ঘুরতে একটি খুবই সাধারণ দেখতে সাদা রঙের বল পয়েন্ট কলম কিনে আনে। কলমটির দাম ছিল কম, কিন্তু এর কালি ছিল অস্বাভাবিক ঘন এবং কালচে, প্রায় নীলচে কালো। লেখার সময় এটি কোনো শব্দ করত না, শুধু মসৃণভাবে চলত। আরিফুল সেই কলম দিয়ে তার ডায়েরি লিখতে শুরু করে। প্রথম সপ্তাহে সব ঠিকঠাক। দ্বিতীয় সপ্তাহে আরিফুল লক্ষ্য করে সে যা লিখছে তার চেয়ে বেশি কিছু লিখে ফেলে। যেমন সে একটি অঙ্কের সূত্র লিখতে বসেছে, কিন্তু কলমটি যেন নিজে থেকেই চলতে থাকে এবং সমাধান করে ফেলে। এমনকি সূত্রের এমন একটি ভার্সন লিখে ফেলে যা আরিফুল কখনো শেখেনি। প্রথমে সে ভাবল তার নিজেরই মাথা খুলে গেছে, কিন্তু ক্রমশ বিষয়টি বিকট রূপ নিতে থাকে। ফারিয়া ম্যাডামের ভাষ্যে আরিফুল ক্লাসে আগের চেয়ে বেশি চুপচাপ হয়ে গেল। সে শুধুই লিখত সেই একই কলম দিয়ে। ক্লাসের খাতা, বাসার দেওয়াল, তার হাতের তালু, সবখানেই সে অদ্ভুত গাণিতিক প্রতীক ও সমীকরণ লিখতে শুরু করলো, যা আমাদের কারও বুঝতে কষ্ট হতো। একদিন আমি তাকে ডেকে জিজ্ঞেস করলাম, আরিফুল, তুমি এগুলো কোথা থেকে শিখলে? সে মুখ তুলে তাকালো। তার চোখের নিচে গভীর কালো দাগ, যেন সে বহু রাত জেগেছে। সে বলল, স্যার, কলমটা শেখায়। তারপর সে হাসল এক অদ্ভুত হাসি। ঘটনার মোড় ঘুরল যখন আরিফুলের বাবা রহমত আলী তার ডায়েরিটা পড়তে গেলেন। ডায়েরির শেষের দিকে সাধারণ লেখার বদলে তিনি পেলেন একের পর এক মানুষের নাম ও তারিখ। নামগুলো ছিল অচেনা, কিন্তু তারিখগুলো ছিল ভবিষ্যতের। প্রতিটি নামের পাশে লেখা ছিল একটি করে সংখ্যা, যেমন 7, 15, 30 ইত্যাদি। রহমত আলী ছেলেকে জিজ্ঞেস করলে আরিফুল আতঙ্কিত হয়ে বলে, বাবা, আমি তো এগুলো লিখিনি, কলমটা নিজে থেকে লেখে। সে কলমটি ফেলে দিতে চাইল, কিন্তু পারল না। সে বলল কলমটি তার হাতের সাথে যেন আঠা দিয়ে লাগানো। পরের দিনই প্রথম মৃত্যু ঘটল। ডায়েরিতে লেখা প্রথম নামটি ছিল জালাল উদ্দিন। সে ছিল ওই এলাকার একটি মুদি দোকানের মালিক। ডায়েরিতে তার নামের পাশে লেখা ছিল 7 দিন পর জালাল উদ্দিন এক রহস্যময় দুর্ঘটনায় মারা গেলেন। তার দোকানের আলমারি হঠাৎ করে তার উপর চাপা দেয়। লোকজন তাড়াহুড়ো করে আলমারি তোলার চেষ্টা করল, কিন্তু এটি ছিল অসম্ভব রকম ভারী, যেন কেউ নিচে থেকে টেনে ধরেছে। 7 জন লোক মিলে আলমারি তুলল। নিচে জালাল উদ্দিন মৃত, কিন্তু তার শরীরে আলমারির কোনো চাপের দাগ নেই, যেন সে শুধু ভয়ে হৃদযন্ত্র থামিয়ে দিয়েছে। এই খবর পেয়ে রহমত আলী আবার ডায়েরি দেখলেন। এবার তিনি বুঝতে পারলেন সংখ্যাগুলো হলো মৃত্যুর আগের দিনের হিসেব, এবং নামের তালিকা ক্রমশ দীর্ঘ হতে থাকলো। প্রতিদিন নতুন নাম যুক্ত হচ্ছিল আরিফুলের অজান্তেই। আরিফুলকে তারা কলমটি ফেলে দিতে বা ভেঙে ফেলতে বলল।
আরিফুল কাঁদতে কাঁদতে বলল, আমি চেষ্টা করছি, কিন্তু আমার হাত আমার কথা শুনছে না, সে লিখতে বাধ্য করছে। একদিন তারা জোর করে কলমটি তার হাত থেকে কেড়ে নিয়ে চুলার আগুনে ফেলে দিল। কলমটি পুড়ল না, শুধু আরো উজ্জ্বল কালো হয়ে বেরিয়ে এলো। এবং সেদিন রাতে আরিফুলের হাতে কালি ছাড়াই রক্ত দিয়ে ডায়েরিতে নতুন নাম লেখা শুরু হলো। সেই রাতে আরিফুলের ছোট বোন নুসরাত, 12 বছর বয়সের হবে সে, জ্বর নিয়ে শয্যাশায়ী হয়ে পড়ল। পরিবারটি এবার স্থানীয় এক পীর সাহেবের শরণাপন্ন হলো। পীর সাহেব কলমটি দেখা মাত্রই সতর্ক হয়ে বললেন, এটি কোনো সাধারণ কলম নয়, এটি কলম উল মৌত বা মৃত্যুর কলমের একটি নকল বা ক্ষুদ্র সংস্করণ। এটি জিনের তৈরি। যে এটি দিয়ে লিখবে, এটি প্রথমে তার ইচ্ছা পূরণ করবে, যেমন আরিফুলের অঙ্কের সূত্র, কিন্তু পরে তার আত্মাকে দখল করে নেবে। আর তখন এটি নিজে থেকেই সেই ব্যক্তির হাত দিয়ে মৃত্যুর তালিকা তৈরি করবে এবং তালিকার মানুষগুলো মারা যাবে। কলমটি মানুষের আয়ু চুষে বেড়ে। তিনি একটি ঝাড়ফুঁক করলেন এবং কলমটি একটি লোহার বাক্সে বন্ধ করে মাটিতে পুঁতে রাখার পরামর্শ দিলেন। তারা ঠিক তাই করল। কিছুদিন শান্তি ছিল, কিন্তু 2024 সালের জানুয়ারিতে আরিফুল হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ল। ডাক্তাররা কিছু বুঝতে পারল না। সে শয্যাশায়ী থেকে বলতে লাগলো, ওরা আমার কাছে কলমটা চাইছে, ওরা বলছে কাজ শেষ হয়নি। তার অবস্থার অবনতি হতে থাকলো। ফারিয়া ম্যাডাম একদিন তাকে দেখতে গিয়েছিলেন। তিনি বলেন, আরিফুলের ঘরটি ছিল বরফের মতো ঠান্ডা, অথচ হিটার জ্বলছিল। আরিফুল তার বিছানায় শুয়েছিল, কিন্তু তার হাতটি উঠে আসার উপরে অদৃশ্য কিছু লিখছিল। একই লেখা বারবার, শেষ নাম আরিফুল ইসলাম, সংখ্যা 0। আমি ভয়ে পিছিয়ে গেলাম। সে আমাকে দেখে ফেলল, বলল, ম্যাডাম আমার সময় শেষ। কলমটা আমাকে খুঁজে পেয়েছে। এর 3 দিন পর আরিফুল মারা গেল। মৃত্যুর কারণ রহস্যজনক শ্বাসরোধ, কিন্তু তার শোবার ঘরের দেয়ালে তার নিজের হাতের লেখায়, যদিও সে মৃত, রক্ত দিয়ে লেখা ছিল 10টি নাম। সেই নামের লোকেরা পরের 10 দিনে একে একে মারা গেল বিভিন্ন দুর্ঘটনায়। সর্বশেষ নামটি ছিল রহমত আলীর, আরিফুলের বাবার। তিনি মারা গেলেন হার্ট অ্যাটাকে ঠিক আরিফুলের মৃত্যুর 10 দিন পর। কলমটি কোথায়? পরিবারটি লোহার বাক্সটি খুঁড়ে রাখল। বাক্সটি খালি, কলমটি উধাও। কিন্তু ফারিয়া ম্যাডামের কাছে একটি ভয়াবহ তথ্য আছে। আরিফুলের মৃত্যুর পর তার ঘর পরিষ্কার করার সময় তার বইয়ের মাঝে একটি নতুন নোটবুক পাওয়া যায়। সেই নোটবুকে সাম্প্রতিক তারিখ দিয়ে নতুন নামের তালিকা শুরু হয়েছে। প্রথম নাম ফারিয়া আহমেদ, পাশে সংখ্যা 30। ফারিয়া ম্যাডাম এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। তিনি বলেন, তিনি প্রায়ই তার ডেস্কে সেই সাদা কলমটি দেখতে পান, কিন্তু কেউ আসা মাত্র সেটি অদৃশ্য হয়ে যায়। তার ফোনে অজানা নম্বর থেকে মেসেজ আসে, যেখানে শুধু একটি কালো কালির ছবি থাকে। আর তার সবচেয়ে ভয়ের বিষয়, কিছুদিন আগে তার এক ছাত্র তাকে বলেছে, ম্যাডাম আপনি কি ক্লাসে নতুন কলম এনেছেন? আপনার টেবিলে একটি সুন্দর সাদা কলম পড়ে আছে। ফারিয়ার শেষ বক্তব্য ছিল হতাশাগ্রস্ত। আমি জানি না আমার আর কতদিন আছে, কিন্তু আমি চাই সবাই জানুক এই পৃথিবীতে কিছু বস্তু শুধু বস্তু নয়, তার ভেতর দুষ্ট আত্মা বাস করতে পারে। সেই কলমটি এখনো এখানে কোথাও রয়েছে, হয়তো অন্য কোনো বইয়ের দোকানে অথবা রাস্তায় পড়ে আছে, অপেক্ষা করছে তার পরবর্তী লেখককে খুঁজে পাবার। সাবধান, যদি কখনো খুব মসৃণ নিঃশব্দে লেখা একটি সাদা কলম পান যা অস্বাভাবিক কালো কালি দেয়, সেটি স্পর্শ করবেন না। হয়তো সেটি আপনার নাম তার তালিকায় লেখার জন্য অপেক্ষা করছে। সুধী বন্ধুরা, আজকের 2টি ঘটনাই আমাদের দেখালো অদৃশ্য শক্তির সাথে খেলাধুলা করলে কতটা ভয়ঙ্কর হতে পারে। নাটোরের সেই মাদ্রাসায় হয়তো এখনো জিনেরা তাদের ক্লাস নিচ্ছে, আর দিনাজপুরের সেই কলমটি হয়তো আপনারই শহরের কোনো দোকানে সাজিয়ে রাখা আছে। আজকের এপিসোড 30 এখানেই শেষ হলো। আপনার যদি এরকম কোনো সত্যিকারের ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে যা আপনি বিশ্বাস করতে পারছেন না, তাহলে আমাদের সাথে শেয়ার করুন অশরীরীofficial@gmail.com ঠিকানায়। আপনারা আমাদের ফেসবুক পেজে রাত 11টায় আজকের ঘটনাগুলো আবারও শুনতে পারবেন, আরও বিস্তারিতভাবে। আগামীকাল রাত 10টায় আবারও হাজির হব নতুন কোনো না কোনো আতঙ্কের ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন, এবং মনে রাখবেন আপনার চারপাশের নীরবতা কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর আওয়াজের জন্ম দেয়। রাত 10টা মানেই অশরীরীর রাত। শুভরাত্রি।